একটু তোমাদের কাছে চিত্রটা দিছিলাম। হ্যাঁ, অবশ্যই। নিচেরটা কেন ধরবো না? নিচেরটা সবই হচ্ছে তোমাদের। আচ্ছা, আমি হচ্ছে তোমাদেরকে, বুঝছো, এত দেখানোর দরকার নেই নাকি? আচ্ছা, আমরা একটু একটু চিত্রটা একবার একটু দেখে নেবো, জাস্ট মানে আমাদের একটু পরে করতে আমাদের সুবিধা হবে জন্য। দেখো, চিত্রটা হচ্ছে কত নম্বর? এটা হচ্ছে কত নম্বর? 27 নম্বর নাকি? 27। এই হচ্ছে 27, 28 নম্বর। এই দেখো, এটা হচ্ছে একটা সুষম চতুস্তলক। ক্লিয়ার? এই সুষম চতুস্তলক আমরা 2D ভাবে আঁকছি। এই এখন খেয়াল করে দেখো, এই সুষম চতুস্তলক, এটা হচ্ছে আমরা এই 2D করে আঁকলাম। এখন ব্যাপারটা হচ্ছে, এটা সুষম চতুস্তলক বলতে হলে কি বোঝায়? এর সবগুলো ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ বা সুষম ত্রিভুজ। এর সবগুলো ত্রিভুজ হচ্ছে সমন্বয় গঠিত সুষম একটা ত্রিভুজ, হচ্ছে এটা চতুস্তলক যেটা। এখন খেয়াল করো, এই পিরামিডের সর্বোচ্চ বিন্দু থেকে এই ভূমির ভূমির আহ আমরা এই কথাটা বলছিলাম যে এইটা যদি একটা সুষম পিরামিড হয়, আমরা একটু অন্যভাবে যদি দেখি, এটা ধরো একটা পিরামিড। এটা হচ্ছে একটা পিরামিড। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে একটা পিরামিড। এখন এই পিরামিডের এই পিরামিডের হচ্ছে গিয়ে, তুমি যদি ভূমির উপরে তুমি যদি একটা অন্তর্বৃত্ত অঙ্কন করো, পিরামিডের ভূমির ভেতরে তুমি যদি একটা অন্তর্বৃত্ত অঙ্কন করো, সেই অন্তর্বৃত্তের কেন্দ্র, তারপরে দেখো, সেই অন্তর্বৃত্তের কেন্দ্র আছে একটা, এই উপর থেকে এই কেন্দ্রের পর্যন্ত সংযোজক রেখাটাকে বলা হয় এর উচ্চতা এইচ। তাহলে আমরা খেয়াল করে দেখি, এর উচ্চতা হবে কোনটা? এই নিচে আছে কি একটা ত্রিভুজ, চতুস্তলক থেকে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভেতরে তুমি যদি একটা অন্তর্বৃত্ত অঙ্কন করো, এই ত্রিভুজের মধ্যে তুমি যদি একটা অন্তর্বৃত্ত অঙ্কন করো, সেই অন্তর্বৃত্তের যে কেন্দ্র, সেই, তাহলে দেখো, সেই অন্তর্বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রটাকে বলা হয় কি? সেই অন্তর্বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রটা, এই উপর থেকে তুমি সেই কেন্দ্রের উপরে তুমি যে লম্ব টানো, সেইটাকে বলা হয় উচ্চতা। যেমন এই যে তুমি এইখানে চিত্রটাকে ফোন পড়ে গেছিল, হলো কিছু? আচ্ছা, এখন আশা করি সবাই দেখতে পাচ্ছ নাকি? এই দেখো 28। আচ্ছা, এখন একটু ভালো করে দেখো, এই যে পিরামিডটা আছে, এই পিরামিডটার এই যে ভূমি, এই ভূমির ভেতরে তুমি যদি একটা অন্তর্বৃত্ত অঙ্কন করো, খেয়াল করো, এই ভূমির ভেতরে তুমি যদি একটা অন্তর্বৃত্ত অঙ্কন করো, সেই অন্তর্বৃত্তে একটা কেন্দ্র থাকবে। এই সর্বোচ্চ বিন্দু থেকে এই সর্বোচ্চ বিন্দু থেকে তুমি যখন হচ্ছে ওই কেন্দ্রের উপরে তুমি যখন একটা লম্ব টানো, সেইটাকে বলা হয় ওই পিরামিডের উচ্চতা এইচ। এখন এই বিষয়টা আমি জানি কিনা যে সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, বরকেন্দ্র, লম্ববিন্দু একই থাকে। সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, বরকেন্দ্র এবং লম্ববিন্দু একই থাকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। যেহেতু এটা একটা সুষম চতুস্তলক, আমি শুধুমাত্র ভূমিটাকে নিয়ে আসলাম। খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি এর ভূমি, এটা হচ্ছে এর ভূমি। ভূমির ভেতরে আমি যদি একটা অন্তর্বৃত্ত অঙ্কন করি, সেই অন্তর্বৃত্তের কেন্দ্রটা হয়েছে কি? এই অন্তর্বৃত্তের কেন্দ্র, সর্বোচ্চ বিন্দু থেকে এই অন্তর্বৃত্তের কেন্দ্রটার উপরে যদি একটা লম্ব টানা হয়, সেই লম্বটাকে বলা হয় কিটার উচ্চতা, মানে ওইটার উচ্চতা। এখন তুমি খেয়াল করে দেখো, তাহলে এই পিরামিডের উচ্চতাটা আমরা কেমনে পাইতে পারি? উচ্চতা পাওয়ার জন্য এই অন্তর্বৃত্তের কেন্দ্র তো পাওয়া লাগবে নাকি? ক্লিয়ার? এখন একটা জিনিস আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র, বরকেন্দ্র এবং লম্ব কিন্তু সেম হয়। আর ওই যে পরিকেন্দ্র, বরকেন্দ্র, লম্ব কিন্তু সেম হয়, তারপরে দেখো, সেই বিন্দুটাই অন্তর্বৃত্তেরও কেন্দ্র হয়, সেই বিন্দুটাই পরিবৃত্তেরও কেন্দ্র হয়। কথাটা যেন মাথায় থাকে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি, মানে পরিকেন্দ্র, বরকেন্দ্র, লম্ব বিন্দু অন্য সকল ত্রিভুজের ক্ষেত্রে দেখো, খেয়াল করো, এই হচ্ছে একটা সুষম চতুস্তলক, এর নিচে আছে এই হচ্ছে একটা ভূমি, নিচে আছে একটা ভূমি। আমরা জানি কি, ভূমিতে যদি একটা অন্তর্বৃত্ত অঙ্কন করো, দেখো, ভূমিতে তুমি যদি একটা অন্তর্বৃত্ত অঙ্কন করো, এই ভূমির মধ্যে সেই অন্তর্বৃত্তের কেন্দ্রটা থেকে একদম সর্বোচ্চ বিন্দু পর্যন্ত একটা লম্ব টানলে সেইটা হচ্ছে এইচ।
এখন প্রশ্ন হচ্ছে, আমি এখন শুধুমাত্র ভূমিটাকে নিয়ে কথা বলছি, এই হচ্ছে আমার ভূমিটাকে আমি নিয়ে আসছি, শুধু ভূমি। এখন দেখো, এইটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র বর্গকেন্দ্র লম্ব বিন্দু একই বিন্দু, আর অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র বর্গকেন্দ্র লম্ব বিন্দু সমরেখ, যেটা আমরা পূর্বেই প্রমাণ করছিলাম 3 অধ্যায়ে। এখন দেখো, তাহলে এই ত্রিভুজের হচ্ছে আমার এই এই কেন্দ্রটা বের করা লাগবে। আমরা মনে রাখবো সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র বর্গকেন্দ্র লম্ব বিন্দু সব সেম জিনিস, এবং ওই যে পরিকেন্দ্র বর্গকেন্দ্র লম্ব বিন্দু সেম বিন্দু, সেই বিন্দুটাই হচ্ছে অন্তর্বৃত্তেরও কেন্দ্র, সেই বিন্দুটাই হচ্ছে বহির্বৃত্তেরও কেন্দ্র। তাহলে আমি কি বলতে পারি যে এই ত্রিভুজ মানে এই যে সুষম চতুষ্ফলকের যে ভূমিটি আছে, সেই ভূমিটার ভরকেন্দ্র, তারপরে দেখো, সেই ভূমিটার ভরকেন্দ্র থেকে তুমি যদি উপরের বিন্দু পর্যন্ত তুমি একটা লম্ব টানো, সেই লম্বটাই হবে সুষম চতুষ্ফলকের উচ্চতা। কথাগুলো কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? তাহলে এই যে নিচের যে বিন্দুটা, এই বিন্দুটা মূলত কি এই নিচের ত্রিভুজটার ভরকেন্দ্র। আমি কি বুঝতে পারছি না কি? আচ্ছা, এটা হচ্ছে নিচের ত্রিভুজের ভরকেন্দ্র। আচ্ছা, এখন তুমি খেয়াল করো, তাহলে আমরা কি জানি? হ্যাঁ, বলো বলো বলো। ওটা শুধু প্রমাণের সুবিধার্থে আমরা বৃত্ত রাখছিলাম, ওটা 3 অধ্যায়ে যখন যাবো তখন প্রশ্ন করবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখো এখন এইটা কি তাইলে এই বরকেন্দ্রটাই হচ্ছে, এই বরকেন্দ্রটাই হচ্ছে ওই বিন্দু যেখান থেকে আমি ওই লম্বটা টানবো। এখন খেয়াল করে দেখো, আর এই বরকেন্দ্র থেকে খেয়াল করো, ত্রিভুজের বরকেন্দ্র থেকে এই বাহুর উপরে যদি আমি একটা লম্ব টানি, খেয়াল করে দেখো, ত্রিভুজের বরকেন্দ্র থেকে যদি আমি বাহুর উপরে যদি একটা লম্ব টানি, তাহলে সেটা কি আমার ব্যাসার্ধ না? এখান থেকে তুমি যদি যদি একটা লম্ব টানো, সেই লম্বটা কি ব্যাসার্ধ না? কারণ আমরা জানি কি এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা কি বলা হয়, এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা কি বলা হয়, পিরামিডের ব্যাসার্ধ। ক্লিয়ার? এখন তুমি খেয়াল করে দেখো, টোটাল ব্যাপারটা হচ্ছে একটুকু হচ্ছে কি পিরামিডের ব্যাসার্ধ। আর এখন আমরা প্রথমে দেখো, আমাদের এই জায়গাটায় কি কি বের করতে বলছে, আমরা সেইটা নিয়ে যদি একটু কথাবার্তা বলি। আমাদের এইখানে বের করতে বলছে এর সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? দেখো, পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল বের করার সূত্রটা কি? ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা। আচ্ছা, এখন আমরা খেয়াল করি আমাদের কি কি দরকার। ভূমির ক্ষেত্রফল দরকার। আচ্ছা, ভূমি তো একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি জানি? √3/4a মেবি। আচ্ছা, যে কোনো একটা সূত্রই থাকবে, এটা আমরা প্রমাণ করতে পারবো। এটা দিয়ে √3/4 এ স্কোয়ার ছিল না? যাই হোক, এটা যাই থাকুক, আমার পরিমিতির কোনো সূত্র মনে থাকলে এটা দিয়ে আমি বের করতে পারি। যেহেতু ভূমিটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, সেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমি এইটা বের করে ফেলতে পারবো। এরপর আসো ভূমির পরিসীমা। যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ আর আমাকে বলে দেছে 8, একটা বাহুর মান বলে দিয়েছে 8, তাহলে একটা বাহুর মান 8 হইলে এটাও 8, এটাও 8, এটাও সব এটা। ফলে আমি ভূমির পরিসীমা হচ্ছে ওটা 8 যোগ 8 যোগ 8। আমাদের আর দরকার কি? হেলানো উচ্চতা এল। আমরা হেলানো উচ্চতা এল এর সূত্র জানি h² প্লাস r²। তাহলে দেখো, আমাদের এইচ এর মান কিন্তু দেওয়া আছে। এইচ এর মান কি দেওয়া আছে? না, এইচ এর মান দেওয়া নাই। দেখো, এইচ এর মান আমার দেওয়া নেই, আর ব্যাসার্ধের মান আমার দেওয়া নেই। তার মানে মূলত দেখো, আমি ভূমির ক্ষেত্রফল বের করে ফেলতে পারি, যেহেতু সমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমি ভূমির পরিসীমা বের করতে পারি 8 8 8 শেষ। আমার এখন দরকার এর, এও জানতে হলে আমার এইচ দরকার আর আর দরকার। এখন দেখো, আর যদি আমি বের করতে যাই, আগে তো এই কেন্দ্রটা লাগবে, আগে তো কেন্দ্রটা লাগবে, তারপর কেন্দ্র থেকে লম্বটা নিয়ে আমি আর বের করবো। বিষয়গুলো খেয়াল করে দেখো, আর যদি আমি বের করছি, ভূমির তো আগে আমার এই কেন্দ্রটা দরকার, অন্তর্বৃত্তের কেন্দ্র। আমরা জানি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত আর বহির্বৃত্ত দুইটেরই বা পরিবৃত্ত, এই দুইটেরই কেন্দ্র হয়
ওই বরকেন্দ্র লম্ববিন্দু আর হচ্ছে কি পরিকেন্দ্র, এরা সব একই বিন্দু হয় এবং ওই বিন্দুটাই হয় সেই কেন্দ্র। তাহলে খেয়াল করে দেখো, আমার কেন্দ্র লাগবে, কেন্দ্র থেকেই তো পরে আমি লম্ব টেনে ব্যাসার্ধটা বের করবো, যেহেতু আমার ব্যাসার্ধটা দরকার, আবার আমার এইচও দরকার। প্রথমে আমি বিন্দুটা ডিফাইন করব, তারপর আমি আর বের করব, এই আর এর পরে আমি ওই বিন্দু থেকে লম্ব টেনে আমি এইচ বের করবো। ঠিক আছে, এখন আমরা খেয়াল করে দেখি, এই হচ্ছে আমার ধরো এ বি সি হয়েছে ধরো ভূমি। খেয়াল করে দেখো, এ বি সি হয়েছে না ভূমি। আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র বর্কেন্দ্র লম্ব বিন্দু একই বিন্দু। ফলে আমি যদি তিনটে লম্ব টানি, তাহলে তিনটে লম্ব এসে যেই বিন্দু ছেদ করবে সেইভাবে আমার লম্ব বিন্দু, আর যে লম্ব বিন্দু সেই তো হবে বর্কেন্দ্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে সেম পরিকেন্দ্র বর্কেন্দ্র লম্ব বিন্দু একই বিন্দু হয়। ফলে দেখো এই হচ্ছে আমার বর্কেন্দ্র। ধরো এটা হচ্ছে জি, সাপোজ খেয়াল করে দেখো, এটা হচ্ছে ধরো জি। এখন দেখো আমি কি বলতে পারি, এটা হচ্ছে ধরো ডি, বি আর হচ্ছে সি এফ। খেয়াল করে দেখো, এডি হইছে একটা লম্ব, বি হইছে একটা লম্ব, সিএফ হইছে একটা, মানে সিএফ হইছে একটা লম্ব। এটা হচ্ছে কার? ভূমিকে নিয়ে কিন্তু আমি কথা বলছি। কারণ ভূমির বরকেন্দ্রটা আগে বের করা দরকার, বরকেন্দ্রটা বের করলে তারপর হচ্ছে আমি ব্যাসার্ধটা বের করতে পারবো। এখন খেয়াল করে দেখো, এই জায়গাটায় আমরা জানি কি, ভরকেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। কারো কোনো সমস্যা আছে? ভরকেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এই বিষয়টা আমরা জানি। এখন দেখো, আমরা যদি এ বি ডি ত্রিভুজ নিয়ে আমরা একটু চিন্তা করি, এ বি ডি ত্রিভুজে এ বি এর মান কত? 8। এখন দেখো, এ বি এর এসি সমান, এই সমান বাহুর যে বিন্দু তৈরি করে, ওই বিন্দু থেকে যদি তৃতীয় বিন্দুর উপর লম্ব টানা হয়, সেটা কি তৃতীয় বাহুকে সমান দিকে ভাগে ভাগ করে? সমদ্বিবাহু ত্রিভুজের কথা আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুইটা বাহু যে শীর্ষ তৈরি করে, তা থেকে অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিবাহু হতে পারে। যেহেতু এর মানও 8, এর মানও 8, তাহলে এখান থেকে যদি আমি লম্ব টানি, সেটা কি এটাকে সমদ্বিবাহু, মানে সমদ্বিবাহু, এটা 4, এটা 4। খেয়াল করে দেখো, এখন এ বি ডি ত্রিভুজে এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। খেয়াল করে দেখো, আমার এই কেন্দ্রটা দরকার। আচ্ছা, কেন্দ্র মানে কি? আমি যদি জিডি বের করি, জিডি তো হচ্ছে মূলত ব্যাসার্ধ, নাকি? এই হচ্ছে ধরো জি বিন্দু, তাহলে জিডি তো হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে আমি কি মূলত জিডি এর মান বের করতে চাই। তাহলে দেখো, এ বি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এ বি এর মান কত? 8 স্কোয়ার। এডি এর মান আমি জানি না, বিডি এর মান কত? 4 স্কোয়ার। ফলে এডি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার ইকুয়ালস টু হয় কি 8 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। এই, তাহলে কত? 64 বিয়োগ 16, তাহলে কত হয় দেখো, কত চলে আসে? কত? আট- 9.3। আচ্ছা, 9.2 এর পর আরো আছে, মেবি 9.3 হবে, তাহলে 9.2 এর পর মনে হয় 5 এর বেশি। আচ্ছা, 9.3। তাহলে দেখো 6.93 মিটার। একটুখানি কি পেলাম? এডি এর মান। আমাদের তো লাগবে জিডি এর মান, কারণ জিডি হয়েছে কি? ব্যাসার্ধ। খেয়াল করো, জিডি কিন্তু ব্যাসার্ধ। এই হয়েছে আমার জি আর এই হয়েছে আমার ডি, তাহলে জিডি হচ্ছে আমার ব্যাসার্ধ, এই যে জিডি। ক্লিয়ার? তাহলে আমি এখন খেয়াল করে দেখো, আমি জানি প্রত্যেকটা মধ্যমা, এই ক্ষেত্রে তুমি জানি মধ্যমা মানে সরি, বরকেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। 2 ভাগ থাকে কোণের দিকে, 1 ভাগ থাকে বাহুর দিকে। এই কথা আমাদের 3 অধ্যায়ে বলা হয়েছে। তার মানে আমি কি এই কথাটা বলতে পারি, এজি ইজ টু জিডি ইকুয়ালস টু 2:1। এজি ইজ টু জিডি ইকুয়ালস টু 2:1। বা আমি যদি আরো সহজে বলি, জিডি হইছে এডি এর 3/1 ভাগ। এই জিডি নেবে 1 ভাগ আর এজি নেবে 2 ভাগ, তাহলে তো 2:1 অনুপাতে বিভক্ত হবে। আমি কি বুঝতে পারছি কথাটাকে? তাহলে জিডি হবে কি? এডি এর 3/1 ভাগ, আর এজি হবে কি? এডি এর 3/2 ভাগ। ফলে জিডি সমান কি? 1/3 এডি। তাহলে 1/3 ইন্টু 6.93। দেখো, হয় 2.,
থ্রি অন হ্যাঁ হ্যাঁ 9 3 হয়। তাহলে দেখো আমার তাহলে জিডি এর মান পাইলাম কত? জিডি এর মান পাইলাম হচ্ছে 2.3 আমি কি বুঝতে পারছি না কথাটাকে? বুঝছো? মানে আমরা তো জানি প্রত্যেকটা মধ্যমা মানে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এই কথা তো আমরা জানি না? আচ্ছা, ভরকেন্দ্র কোনটা এখানে? জি। তাহলে জি করবে কি এডি মধ্যমাকে 2:1 এইরকম ভাগে ভাগ করবে। এই দিকে থাকবে 2 ভাগ, এই দিকে থাকবে 1 ভাগ। তাহলে এডি এর 3 ভাগের 1 ভাগ, টোটাল ভাগ করছি কয়টা? 2 একটা 3টা। 3 ভাগের 2 ভাগ নেছে এজি আর 1 ভাগ নেছে জি। ফলে 2:1 হয়েছে নাকি? তার মানে কি জিডি হবে কি পুরো এডি এর 3 ভাগের 1 ভাগ, তাহলে 2.3 তাহলে তখন জিডি এর মান পাইলাম। বলো। আচ্ছা, আমি এটা কি এই রকমের না? এরকমের না? এইখান থেকে আমি লম্ব কেন নিচ্ছি? তোমার তো তাহলে হ্যাঁ ব্যাসার্ধ তো এই এই হ্যাঁ এই। ওরে ভাই, তুমি যদি এই কথা বলো না, তুমি যদি একটু নাও হিসেবটা কেমন করবা? একটু নিলে কিন্তু ত্রিভুজের সাথে একটা সম্পর্ক তার তৈরি হয়। একটু নিলে তো ত্রিভুজের সাথে তার কোনো সম্পর্কই তৈরি হয় না। ত্রিভুজের হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে, ত্রিভুজের সাথে সম্পর্ক থাকলে আমি এটি নিচ্ছি। তাহলে আমি জিডি এর মান পাইছি 2.3 তার মানে কি আমি ব্যাসার্ধটা পাইছি 2.3। এখন খেয়াল করো, আমি ব্যাসার্ধ পাইছি, এখন আমার কি দরকার? এইচ দরকার। আমি ব্যাসার্ধ নিছি, এখন আমার এইচ দরকার। এখন এইচটি আমি কিভাবে পাবো? একটু আমরা যদি চিত্রতে একটু যাই, এইচটি আমি কিভাবে পাবো? আচ্ছা, খেয়াল করে দেখো, এই যে চিত্রটা, এই যে চিত্রটা, এইটাই এই চিত্রে এখন কি এই বিন্দুটা কি এখন জি বিন্দু না? এই চিত্রে এই বিন্দুটা কি এখন জি বিন্দু, এই মাঝখানের বিন্দু। এখন খেয়াল করো, আমরা আমরা একটু একটু যদি দেখাই, একটু ওয়েট করার সময় আমি একটু দেখাইতেছি। স্ক্রিনের উপরে তো আর দাগ দেওয়া যায় না। দেখো, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। আর এইটা হচ্ছে আমার জি বিন্দু। ক্লিয়ার? এই এ বিন্দুটা কিন্তু মূলত এই বিন্দু। এই আমি ত্রিভুজের ভূমির ত্রিভুজ নিয়ে কাজ করছিলাম না, এবিসি। কিন্তু এই যেহেতু বাহুর দৈর্ঘ্য সব সমান, সেহেতু এটা এ হইলেও তো কোনো সমস্যা নেই, এটা হচ্ছে এই। ক্লিয়ার? এখন দেখো, আমরা কি বুঝতে পারতেছি বিষয়গুলো? এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। আমি ত্রিভুজের কথা চলে যাই। এখন দেখো, এই এই হচ্ছে জি বিন্দু আর এই হচ্ছে বি বিন্দু। তুমি জি এর বি যদি একটা যোগ করে দাও, তুমি জি এর বি যদি যোগ করে দাও, একটু ভালো করে দেখো, জি এর বি তুমি যদি যোগ করে দাও, তাহলে এ বি জি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয় না? বুঝছো? এ বি জি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। সেই সমকোণী ত্রিভুজের অতিভুজ থাকে এ বি, লম্ব থাকে এইচ, মানে এজি, এজি থেকে লম্ব, আর ভূমি থেকে হচ্ছে বিজি। কি? তাহলে আমরা এবার একটু এখানে ফেরত আসি। দেখো, তুমি তাহলে আমি বুঝলাম কি আমাদের আর বের করা শেষ, এখন আমার এইচ লাগবে। আমি আবার একটু এখানে চলে যাই। এই এই হচ্ছে ধরো আমার জি বিন্দু। তাহলে এই এ থেকে জি পর্যন্ত এইটি আমার হয়েছে এইচ, উচ্চতা এইচ। ক্লিয়ার? জি বিন্দুটা আমরা আরো নিচের নামে নিই। এই হচ্ছে ধরো আমাদের জি বিন্দু, খেয়াল করে দেখো, এই আমাদের জি, এই আমাদের এইচ। এখন কি করে দেখো, এই যে এই জায়গায় আমি যদি একটা যোগ করি বি এ আর জি, এখানে তুমি যোগ করি, তাহলে দেখো এ জি বি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। বুঝছি?
এখন দেখো এই সমকোণী ত্রিভুজ থেকে আমাদের এইচ এর মান বের করা লাগবে। এখন এই সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের সূত্র অনুযায়ী AB স্কয়ার ইকুয়ালস টু AC স্কয়ার, বলো। সেটা কিন্তু এইচ তো হচ্ছে এই, আমি ব্যাসার্ধ পাইছি তা বুঝতে পারছি। ব্যাসার্ধ কারে কয়? এই ব্যাসার্ধ তো বলে ভূমির যে অন্তর্বৃত্ত, সেই অন্তর্বৃত্তের ব্যাসার্ধকেই তো বলা হয় ব্যাসার্ধ। আমি তো সেই ভূমির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করছি। জিবি কাউন্ট করছি। হ্যাঁ, জিবির মানে আমি জানি না, আমি সেটা বলতেছি, কথা বলো না। দেখো, তার মানে এবি স্কোয়ার সমান এজি স্কোয়ার প্লাস বিবি স্কোয়ার। আমরা কিন্তু এখন কিন্তু মান চাইছি জিবি, মান চাইছি কিন্তু আমরা জিবি, জিবির মান কিন্তু আমরা জানি না। ক্লিয়ার? এখন দেখো, এবি স্কোয়ার ইকুয়ালস টু এজি স্কোয়ার প্লাস বিবি স্কোয়ার। আমাদের এজি এর মানটা দরকার, এই এজন্য আমার এজি স্কোয়ার এর মান যদি আমি জানতে চাই, আমাকে বিজি এর মানও জানা লাগে, এবি এর মানও জানা লাগে। এই দুইটা মান যদি আমি জানি, তো দুইটা মান বসিয়ে দিলে এর মানটা বের হয়ে যায়। এখন আমি এবি এর মান কিন্তু জানি 8, কিন্তু আমি কিন্তু বিজি এর মান জানি না। এখন এখন আমরা আবার একটু চিন্তা করে দেখি। এই হচ্ছে আমার জি, এই হচ্ছে আমার বি, এই হচ্ছে আমার ডি। খেয়াল করে দেখো, এখন আমি নিচেটা চিন্তা করতে পারি। এই হচ্ছে আমার জি বিন্দু, এই হচ্ছে আমার বি, এই হচ্ছে আমার ডি। তাহলে দেখো, জিডিবি বা বিজিডি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে না? জিবিডিও একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। ক্লিয়ার? যেটা এই কোণটা হচ্ছে এক সমকোণ, কারণ এটা লম্ব ছিল না, এটা তো পুরো একটা লম্ব ছিল। এটি তো পুরো একটা লম্ব ছিল, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। আমি কি বুঝতে পারছি না? বুঝছো? এজি এর মান বের করার জন্য বিজি এর মান দরকার। এখন বিজি এর মান বের করার জন্য আমি বিজিডি এই ত্রিভুজটা আমি বের করেছি। জিডি এর মান কিন্তু আমি জানি 2.31 ব্যাসার্ধ। আর এই পুরো বিসি এর মান ছিল 8, তাহলে এটা ছিল 4, এটা ছিল 4, তাহলে আমি কিন্তু এটাও জানি 4 4। এখন দেখো, এই জায়গা থেকে তুমি এরকম লিখতে পারো না, বিজি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস জিডি স্কোয়ার। তাহলে বিজি স্কোয়ার সমান কি বিডি স্কোয়ার প্লাস জিডি স্কোয়ার। তাহলে বিডি এর মান কত? বিডি এর মান হচ্ছে 4 স্কোয়ার, আর এটা হচ্ছে কত? 2.31 স্কোয়ার। তাহলে বিজি সমান এদের রুট। তাহলে এটা করে আমি বিজি বের করে পাইলাম। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? বুঝিনি? 2/3 ইন্টু বিডি আর এডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম করেও তুমি পারো, রেজাল্টটা সেমই চলে আসবে, বুঝছো? হ্যাঁ, ওরকম করেও তুমি পারো। জাস্ট হচ্ছে ওই 3/2 তুমি যেভাবেই করো না কেন, হ্যাঁ ওটাও হবে। আচ্ছা, ওই ভেবেই তুমি করো, সমস্যা নেই। আচ্ছা দেখো, ওকে, তাও করতে পারো। মানে দেখো, এই এইটা হচ্ছে কি, এডি এর, এই যে দেখো এজি আর বিজি তো হচ্ছে পরস্পর সমান। এজি এর বিজি তো হচ্ছে পরস্পর সমান, কারণ সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের উপর সমান ভাবেই ভাগ করবে সবাইকে। এজন্য কি এজি এর বিজি সমান। তাও তুমি করতে পারো, তুমি যেইভাবেই যাও না কেন, যে ওইভাবে করলেও কোনো সমস্যা নেই, এইভাবে করলেও কোনো সমস্যা নেই, সেম কথাই। যে এইভাবে একটু সহজে হয়তো বা বোঝা যায়, আমার কাছে মনে হয় যে এটি ভালো লাগছে, জন্য আমি এটা দিয়ে করেছি। যে এরপর আমাদের মানটা চলে আসে কত? 4.62। ক্লিয়ার? এটা চলে আসছে 4.62। তাহলে বিজি এর আমরা মান পেলাম কত? 4.62। এখন যদি তুমি এ জি বি ত্রিভুজ নিয়ে কাজ করো, তাহলে তোমার এজি বা এইচ এর মান বের হয়ে যাবে। বুঝতে পারছো কথাটা কি? তুমি এইচ পেয়েছো আর পাইছো, এখন নিয়ে সূত্র রেজাল্ট চলে আসবে। আমি কি ম্যাথটা বুঝতে পারছি?
দেখো, এবার আমরা হচ্ছে ম্যাথটা করা শুরু করি। এবার হচ্ছে আমরা ম্যাথটা করা শুরু করি। এই প্রথমেই হচ্ছে আমরা চিত্র আঁকবো একটা চতুস্তলকের। প্রথমেই আমরা একটা চতুস্তলকের একটা চিত্র অঙ্কন করলাম। কথা বলা বন্ধ করো। প্রথমেই হচ্ছে আমরা চতুস্তলকের একটা চিত্র আঁকলাম। এই চতুস্তলকের চিত্রটা অঙ্কন করার পরেই এর পাশেই আমি চতুস্তলকের ভূমির একটা চিত্র আঁকবো। এ বি সি, এটা হচ্ছে ভূমি। এখন দেখো, এর উপরে আমি এ বি একটা লম্ব আঁকবো। ক্লিয়ার? আর এর উপরে আমি জি ধরে নেব ভর কেন্দ্র। জি ধরে নেব আমার ভর কেন্দ্র। ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমি ধরে নেব কত, 8। এটা হবে 8, এটা হবে হচ্ছে 8 8, এটাও হবে 8। এই 8 এর কি, এটা হবে 4, এটা হবে 4। কারণ হচ্ছে আমরা জানি লম্বটা হচ্ছে কি ওই। আচ্ছা, এখন এখানে আমি লিখি, ধরি এবিসি ভূমি বিশিষ্ট একটি, এটা আমরা করতেছি 28 নম্বর। এবিসি ভূমি বিশিষ্ট একটি সুষম চতুস্তলকের, সুষম চতুস্তলকের এ বি সমান বিসি সমান এসি সমান 8 মিটার বলছে না সেন্টিমিটার বলছে, 8 সেন্টিমিটার। মানে এই যে একটা সুষম চতুস্তলক, তার মানে কি সবগুলো বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান হবে, 8 8 8 8 সেন্টিমিটার। যেহেতু সুষম ত্রিভুজের, যেহেতু সুষম ত্রিভুজের পরিকেন্দ্র ভরকেন্দ্র ও লম্ব বিন্দু একই বিন্দু, তাই লম্ব এডি একটি মধ্যমা। তাহলে লম্ব এডিতেও কি তখন একটা মধ্যমা হবে, কারণ তিনটে লম্ব না, ওই তিনটে লম্বই তখন তিনটে মধ্যমা হবে। ফলে মধ্যমা তিনটে, যে বিন্দু ছেদ করবে সেই বিন্দুটি হচ্ছে কি তোমাদের ওই ভরকেন্দ্র, মধ্যমা। তাহলে এডিটাই হচ্ছে একটা মধ্যমা। ক্লিয়ার? ধরি জি ভরকেন্দ্র, ধরি জি ভরকেন্দ্র, অর্থাৎ জিডি চতুস্তলকের ভূমির চতুস্তলকের ব্যাসার্ধ। জিডি হচ্ছে চতুস্তলকের ব্যাসার্ধ। জিডি কিভাবে চতুস্তলকের ব্যাসার্ধ হয় ওটা আমরা দেখছি, ওই যে অন্তর্বৃত্ত আঁকলে সেটা হচ্ছে ওটার ব্যাসার্ধটা হয় জিডি। আচ্ছা, জিডি চতুস্তলকের ব্যাসার্ধ, এই পর্যন্ত সবার লেখা হয়েছে। অতএব ত্রিভুজ এ বি দিয়ে, ত্রিভুজ এ বি দিয়ে, ত্রিভুজ এ বি দিয়ে এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। এটা আমরা লিখতে পারি।
এখন এই জায়গা থেকে আমাদের কিসের মান বের করতে হবে? জিডি এর মান বের করতে হবে। তো জিডি এর মান বের করার জন্য আগে আমরা এডি এর মানটা বের করে নেব। আচ্ছা, বা এডি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, তুমি লিখ নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শোনা যাচ্ছে না। সেতুর নেটে খুব বেশি সমস্যা করে, মানে সেতু কিছুই বুঝতে পারতেছে না আমাদের। হ্যাঁ বলো, সেতু এবার ঠিক আছে। কি হলো আবার? হ্যাঁ, আচ্ছা, এই তুমি পরে কথা বলো। এডি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। তাহলে এডি এডি ইকুয়ালস টু রুট ওভার এবি এর মান কত? 8 স্কয়ার, আর বিডি এর মান কত? 4 স্কয়ার। কেন? এবি সমান এসি, তাই বিডি সমান ডিসি। এবি সমান এসি, সেজন্য লম্বটা বিপরীত বাহুকে সমান দুইটা ভাগে ভাগ করছে, ফলে এই বিডি এর ডিসি সমান হয়ে 4 করে হয়েছে। আচ্ছা, এখন দেখো এইখানে আমরা এডি এর মান পাইলাম তাইলে কত? এডি এর মান পাইছি 6.93 এত সেন্টিমিটার। এটা পাইছি আমি এডি এর মান। আচ্ছা, এখন লাগবো জি বরকেন্দ্র বলে, জি বরকেন্দ্র, তাই জিডি সমান 1/3 এডি। জিডি সমান হচ্ছে 1/3 এডি, মানে 1/3 ইন্টু 6.93, তার মানে হচ্ছে 2.31 সেন্টিমিটার। ক্লিয়ার? তোলা হয়েছে সবার? যারা যারা তুলতে চাও তোলা হয়েছে? হ্যাঁ, একটু তুলে নাও, দরকার হলে একটু টাইম লাগলো। কি বলবো, স্যার পারে না, করায় নেই এই জন্য। যাই হোক, দেখো দেখো, তাহলে আমরা হচ্ছে অতএব ব্যাসার্ধ আর সমান হচ্ছে কি, জিডি সমান হচ্ছে 2.31 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার ব্যাসার্ধ পাইলাম। এখন আমার উচ্চতা দরকার। উচ্চতার জন্য আমি হচ্ছে আবার একটু এই জায়গায় চিত্রটা এঁকে নিই। এই হচ্ছে আমার এ বি সি, এই হচ্ছে আমার জি। ক্লিয়ার? এখন তুমি খেয়াল করে দেখো, এই হলো আমার এডি, আর এই হলো আমার বিজি। এই হচ্ছে আমাদের চিত্রটা। ক্লিয়ার? এখন দেখো, তুমি জানো এই এজি হইছে এইচ, মানে এজি না আর কি, ওই তো যাই হোক, এই এই এ থেকে এই জি এর উপরে তুমি যদি একটা লম্ব টানো, যাই বলি আমি, এটা হচ্ছে আমাদের এইচ। এখন দেখো, আহ না, এটা একসাথে চিত্রটা আঁকলে ভিন্ন মিনিং বোঝাবে। পাশেই একবার দুইটা চিত্র আঁকবা। একটা চিত্র হবে এই জি ডি বি, এখান থেকে আমরা বিজি বের করে নেব, বিজি বের করে নেব। আর একটা চিত্র আঁকবা এই পাশে, আর একটা চিত্র আঁকবা কি, এই হচ্ছে, এই যে আর একটা চিত্র হচ্ছে আমাদের এই এই বি। হুম, না ওইখান থেকে আঁকা যায় না, দেখো খেয়াল করে দেখো, এই থেকে আমরা এবিসি ধরতে পারি না, এটা হচ্ছে পিবিসি হবে। দেখো, জাস্ট আমরা ওইটাকে পিবিসি, কারণটা কি, এবিসি আমরা ধরতে পারি না, একটু খেয়াল করে দেখো। এ হইছে কোনটা? এ হইছে কিন্তু ওই ভেতরেরটা, এইটা হইছে A, বুঝছো? আর এইটা হইছে পি। বুঝছো ওর কথাটা কি?
বর্তমানে আমরা এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করবো না, আমরা নামটা পরিবর্তন করে দেবো, পিবিসি। এই হচ্ছে এবিসি, ভেতরটা হচ্ছে এবিসি। তাহলে এটা হবে পিবিসি। আমরা ধরো পি ধরলাম বা কিউ ধরলাম বা এম ধরলাম, আমরা যে কোনো কিছু ধরলাম। তাহলে ওইটা থেকে এই 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 জি পর্যন্ত হয়েছে আমার এইচ, বুঝছো? এজন্য হচ্ছে আমরা নাম চেঞ্জ করে দিচ্ছি, পি দাও, কিউ দাও বা আর দাও, তুমি যা দাও, এম দাও। তাহলে পি জি বি। ক্লিয়ার? তাহলে এখন আমরা লিখবো, এখন তাহলে এটার মান কত ছিল আমাদের? 4 ছিল। আর এটার মান আমাদের কত ছিল? 2.31 ছিল। এটার মান আমার 4 ছিল। আচ্ছা, এখন ত্রিভুজ বি ডিজিএ, ত্রিভুজ বিডিজিএ বিজি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস জিডি স্কোয়ার, অথবা তোমরা কিন্তু ওই সেতু যেরকম বলছো জাস্ট 2/3 এম এডি তা করলেও হবে। বা বিজি সমান হচ্ছে রুট ওভার বিডি এর মান কত? 4 স্কোয়ার প্লাস 2.31 স্কোয়ার। এর ফলে তোমার রেজাল্টটা চলে আসে 3/2 4.62, 6.93, 4.62। হ্যাঁ, অর্থাৎ বিজি এর মান হয়েছে এত সেন্টিমিটার। তুমি বিজি বের করলে, এখন তো দেখো বিজি বের করলে, এখন তুমি বিজি এর মান জানো, তাহলে পি জিবি। ক্লিয়ার? ধরি উচ্চতা পিজি ইকুয়ালস টু এক্স, অতএব ত্রিভুজ পিজিবি সমকোণী ত্রিভুজে, পিজিবি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়, তখন একদম ভূমির উপরে পড়ছে তারপরে টানছো তুমি, ওই যেটা হয়েছে ওই 3D চিত্রটা একটু বোঝা গেছে। সমকোণী ত্রিভুজে পিবি স্কোয়ার ইকুয়ালস টু বিজি স্কোয়ার প্লাস পিজি স্কোয়ার। তাহলে পিবি এর মান কত? 8, কারণ পিবি তো সবই 8। আর বিজি এর মান পাইছি কত? 4.62, এটা হোল স্কয়ার। আর পিজি কে আমরা কি ধরেছিলাম? এইচ ধরে নিয়েছিলাম উচ্চতা, তাহলে এইচ স্কয়ার। তাহলে এইচ ইকুয়ালস টু আমরা কি পেয়েছি? রুট ওভার এইচ স্কয়ার মাইনাস 4.62 এর হোল স্কয়ার। ফলে এর বদলে রেজাল্টটা কত চলে আসছে দেখো তো একটু। আচ্ছা, আমি করতেছি, দাঁড়া। আমি যদি করি কত? 2.67, এই তো। এটাকে তুমি যদি রুট করো, রুট করলে চলে আসবে, না রুট করে এটা আসবে কেন ভাই? রুট করে এটা আসবে না, রুট করো তারপরে দেখো। 6.531, হ্যাঁ এটা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উচ্চতা। আমি ব্যাসার্ধ আর পাইছি আর উচ্চতা এইচ পেয়েছি, অতএব হেলানো উচ্চতা। আর আমাদের হেলানো উচ্চতাটা বের করার জন্যই কিন্তু এত ঝামেলা আমাদের করা লাগছে। হেলানো উচ্চতা এল ইকুয়ালস টু কি? রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ফলে রুট ওভার এইচ এর মান পাইছো কত? 6.531 এর হোল স্কোয়ার। আর আর এর মান পাইছো কত? 2.31 এর হোল স্কোয়ার। ফলে আমার রেজাল্ট কত চলে আসে? 6.93। শিওর? আচ্ছা, এখন দেখো, তাহলে এখন সমগ্রতলের ক্ষেত্রফল কেমনে বের করবা? এখনো কিন্তু আমাদের কিছু জিনিস বাকি আছে। সমগ্রতলের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি কি দরকার? ভূমির ক্ষেত্রফল দরকার। আমরা কিন্তু এখনো ভূমির ক্ষেত্রফলটা বের করিনি, আমরা শুধু ঘন উচ্চতা বের করছি। আর ভূমির পরিসীমা বের করা দরকার। এই ভূমির পরিসীমা বের করা দরকার, ভূমির ক্ষেত্রফল দরকার, আমরা শুধু এল বের করছি সব। তাহলে অতএব ভূমির ক্ষেত্রফল √3/4। হ্যাঁ বলো। 6.93 সেন্টিমিটার।
এই 6.93 এর সাথে কি সামনে পিছনে আর কিছু নেই? বুঝছো কিন্তু ধারণা করা ভালোই না আমার আমারে। আমি কিন্তু এটা করলাম না, তোমরা যা বলছো তাই লিখে দিলাম। আচ্ছা, ওকে। ভূমির ক্ষেত্রফল কি √3/4 a স্কোয়ার, মানে 8 স্কোয়ার। ফলে এইটার রেজাল্ট কত চলে আসে? স্যার, তুমি যে 64 আসলে 64 16 √3, এটার রেজাল্ট চলে আসে 16 √3, এত বর্গ সেন্টিমিটার। এটা চলে আসছে ভূমির ক্ষেত্রফল। এখন আমার দরকার কি ভূমির পরিসীমা। কত ঝামেলা করা লাগলো। ভূমির পরিসীমা হয়েছে কত? 3 গুণ 8, কারণ 8 যোগ 8 মানে 5 না। ফলে 24 সেন্টিমিটার হচ্ছে আমাদের ভূমির পরিসীমা। অতএব এখন আমি চলে আসলাম সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমি কি জানি? ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা। এখন ভূমির ক্ষেত্রফলটা আমরা কত পাইলাম? ভূমির ক্ষেত্রফল পাইলাম 16 √3 যোগ হাফ ইন্টু ভূমির পরিসীমা আমরা কত পাইছি? 24। আর হেলানো উচ্চতা আমরা পাইছি 6.93। দেখো তো এই সবগুলোকে যোগ দিয়ে কত হয়? 12 গুণ 6.93, 16 √3 তে আসে 27 পয়েন্ট সামথিং। দেখো তো একটু এটা করো তো নিজেরা। আমি করি। কেমনে? কি উল্টো পাল্টা যোগ বিয়োগ করো তোমরা, মানে 19 এসে এখন ওগুলো শেখানো লাগবে। এই দেখো কেমনে করে। 12 ইন্টু 6. এই 24 কে 2 দিয়ে ভাগ দিলে 12, 12 ইন্টু 6.93, এই এটার সাথে যোগ দেবা তুমি। এটার সাথে তুমি যোগ দেবা কত? 16 √3। 16 √3 আমরা পূর্বেই মান বের করে নিছি। আমি বের করছিলাম একটু পূর্বে 27.7128। তাহলে দেখো এখন কত হয়? 110.8728। কি উল্টো পাল্টা করো না করো। 110 পয়েন্ট কত বের করলা জানো? আবার ওটা বের করা লাগবে আমার। 110.8782, 8728 এত বর্গ সেন্টিমিটার। এটা বেরিয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর এরপরে হচ্ছে কি? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এই। আর আমাদের বের করা লাগবে ভলিউম। ভলিউমের সূত্র কি? 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। বসাই দাও। 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল কি পেয়েছো? 16 √3 ইন্টু উচ্চতাটা কত পাইছো? 6.93। বসাই দাও। 16 √3 27 পয়েন্ট, তাহলে 9, 6 9 54, 54, 55, 56, 57, 60, 60 পয়েন্ট সামথিং হবে এটার মানে। 60 পয়েন্ট কত হয় দেখো তো। 7 নং 60 পয়েন্ট। শিওর? আমি একটু দেখতেছি। 27.728, 64.01। ঠিক আছে। এই উচ্চতার মান আমরা কত পাইছিলাম? এই উচ্চতা তো 6.53, আমরা এখানে হেলানো উচ্চতা বসাই কেন তো? 6.53। আচ্ছা এখন একটু করো তো, করতে ইচ্ছে করে না আমার।
এটার রেজাল্ট তো মূলত 60 পয়েন্ট সামথিং চলে আসার কথা, পূর্বের ব্যাচগুলো তো করাইছে। আচ্ছা 60.34 এত ঘন সেন্টিমিটার। আচ্ছা আচ্ছা যাই হোক, 3.3 থাকুক আর 3.4 থাকুক, এর জন্য কেউ কাটবে না। 60.33, হ্যাঁ 60 পয়েন্ট সামথিং হওয়ার কথা, একটু মনে আছে। তো 60.33 ঘন সেন্টিমিটার, এই হচ্ছে এটার অ্যান্সার। আমরা সবাই কি বুঝতে পারছি না, কারো কোনো সমস্যা আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 28 নাম্বার। একটু বাসায় প্র্যাকটিস করো, তাহলে বিষয়টা আশা করি আরো ক্লিয়ার হবে তোমাদের সামনে। আর কারো যদি এই বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। ওকে, তাহলে আমাদের যেহেতু 28 নাম্বারটা কমপ্লিট, আমরা যেহেতু সবগুলোর চিত্রই হচ্ছে তোমাদেরকে দিয়ে দিছি, তো 28 কমপ্লিট হলো, আমরা চলে যাবো 29-এ। কি আলো করে কোথা দিয়ে বিষয় হবে, এইখানে নিয়ে এই দেখো, আমাদেরকে বলা হয়েছে কি, এই যে গেল কোথায় আমার প্রশ্নটা, এই যে দেখো 29, একটি স্থাপনার নিচের অংশ একটা 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট রেক্টাঙ্গুলার ঘনবস্তু। তোমরা একটু পড়ো ওটাকে। একটা স্থাপনা আছে যার নিচেরটা হচ্ছে, তিন 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা রেক্টাঙ্গুলার ঘনবস্তু। তাইলে কি এই রেক্টাঙ্গেলটার দৈর্ঘ্য হচ্ছে কত? 3 মিটার। ক্লিয়ার? এখন আমরা এই ভাগ করেও দেখাইছি, তোমাদের চিত্রটা আমি পুরোপুরি দিয়ে দিছি, তাহলে চিত্রটা আর আমি একটু দেখাই। আমি স্কেচ করে নিজের মতো করে, ওই যে নিজে তো মোটেও আঁকতে পারিনি, ওই তোমার সেই যে বলছিলাম না, তোমাদের হচ্ছে সেই বড় আপুরি দিয়ে আমি অঙ্কন করে গেছিলাম, ওটা থেকে স্কেচ করে করে ধরো তোমাদের জন্য মোটামুটি একটা দাঁড়া করানোর ট্রাই করছি। দেখো বলা হয়েছে কোন একটা স্থাপনা আছে, এই হচ্ছে একটা স্থাপনা। দেখো স্কেচ করেও তারপরেও আমার চিত্রের যা হাল, মানে স্কেচ করার পরেও বোঝা যাওয়া অনেক কষ্টকর। যাই হোক, বলা হয়েছে একটা স্থাপনার নিচের অংশ 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট হচ্ছে একটা সুষম, মানে 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট রেক্টাঙ্গুলার ঘনবস্তু। তাহলে এই হচ্ছে একটা ঘনবস্তু, এই এই হচ্ছে একটা ঘনবস্তু। তার মানে নিচের পার্টটা, সরকার দেখো নিচের পার্টটা থাকবে একটা রেক্টাঙ্গুলার ঘনবস্তু। এই ঘনক বলে নাই কিন্তু ঘনবস্তু বলছে। এই এটা একটা ঘনবস্তু। এখন তার দৈর্ঘ্যের মান বলে দেওয়া আছে, দেখো তার দৈর্ঘ্যের মান বলে দেওয়া আছে, বুঝুনি বলো। আচ্ছা, এটার দৈর্ঘ্যের মান দেওয়া আছে 3। এখন প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য তো স্যার এইটা হওয়ার কথা, তাহলে এইটারে কেন আপনি 3 লেখছেন? আমরা একটু পরেই এর কারণটা বুঝতে পারবো। দেখো একটা হচ্ছে সুষম ঘনবস্তু, এর উপরে হচ্ছে একটা চালা বিশিষ্ট একটা হচ্ছে ঘর আর কি, উপরটায় চালা আছে, চৌচালা। এখন খেয়াল করে দেখো, এই যে উপরটা হচ্ছে চালা, বলা আছে 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট। এখন 3 মিটার কি এইটা হবে নাকি এইটা হবে, এইটা নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই। আমাদের মতো দৈর্ঘ্যটা থাকে এইটা, আমাদের মধ্যে দৈর্ঘ্য থাকে এইটা আর প্রস্থ থাকে এইটা, এইটাকে আমরা ইয়ে করি, এইটাকে আমরা বিন্দু। এই ক্ষেত্রে কোনটা আবার কি হবে? এখন আমাকে বলা হয়েছে একটা সুষম মানে একটা সুষম ঘনবস্তু হচ্ছে নিচের পার্টটা, আর উপরের অংশ হচ্ছে সুষম পিরামিড। দেখো উপরের অংশ হচ্ছে সুষম পিরামিড। এখন পিরামিডের ভূমি, পিরামিডের ভূমি কোনটা? পিরামিডের ভূমি কোনটা? এইটা হচ্ছে কি পিরামিডের ভূমি, বলছে সুষম পিরামিড। তাহলে সুষম পিরামিড মানে কি? এর ভূমির প্রত্যেকটা বাহু পরস্পর সমান। ক্লিয়ার? এখন দেখো সুষম পিরামিডের ভূমি, মানে ভূমির বাহুর দৈর্ঘ্য বলেছে 2 মিটার, তাহলে এটা হচ্ছে 2। এই ভূমির বাহুর দৈর্ঘ্য 2 মিটার মানে কি? এটা নিচের রেক্টাঙ্গেলের একটা বাহু হয়ে গেছে না? আমি কি বুঝতে পারছি আমার কথা কি? আচ্ছা, আমি একটু খেয়াল করে দেখি। এই যে দেখো, এই আমাকে বলে দেওয়া আছে নিচের পার্টটা হচ্ছে একটা সুষম ঘনবস্তু, তাহলে নিচের পার্টটা হচ্ছে একটা সুষম ঘনবস্তু, আর উপরের পার্টটা হচ্ছে পিরামিড, উপরের পার্টটা হচ্ছে পিরামিড। এখন আমরা বলছি পিরামিডের ভূমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে, তাহলে পিরামিডের ভূমি কোনটা? এই 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 প্রত্যেকটা বাহু হচ্ছে 2, কারণ সুষম পিরামিডের ভূমি কি সব সমান থাকে।
সুষম পিরামিডের ভূমি সব সমান থাকে। ফলে এটা হয়েছে 2, এটা হয়েছে 2, এটা হয়েছে 2, এটা হয়েছে একটা বর্গ, এটা হচ্ছে 2। তারপরে দেখো এইটা যদি 2 হয় তাহলে এইটাও তো 2। বুঝতে পারছেন কি তারা? একটুক 2 হইলে একটুকু তো 2, কারণ এটা কি একটা রেক্টাঙ্গেল। বুঝতে পারছেন কথাটাকে? আচ্ছা, এই জন্য দেখো, এই জন্য এইটা উপরে ভূমি, এইটা কি পিরামিডের ভূমি। পিরামিডের ভূমির প্রত্যেকটা ভূমি হচ্ছে 2। পিরামিডের ভূমির একটা বাহু কি আবার এই রেক্টাঙ্গুলার যে ঘনবস্তু আছে তা সেই ঘনবস্তুর কি একটা বাহু। তাহলে এ যদি 2 হয় তাহলে এও তো 2। তাহলে খেয়াল করে দেখো, এই এই আমি একটা ঘনবস্তুকে মানে আমি শুধু ভাগ করে নিলাম বাইরেরটা। এ যদি 2 হয় তাহলে এও তো 2। এখন এই রেক্টাঙ্গুলার ঘনবস্তুর দৈর্ঘ্য আছে 3 মিটার। এখন দৈর্ঘ্য আর থাকে কোনটা? তাহলে এইটা হবে 3 মিটার, মানে রেক্টাঙ্গুলার ঘনবস্তুটা এই এইরকম করা, মানে দৈর্ঘ্যটা হচ্ছে উপরের দিকে। রেক্টাঙ্গুলার ঘনবস্তু এই এই হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে বড়টা, এটা হচ্ছে 3, আর প্রস্থ হয়েছে এই ছোটটা, এটা হচ্ছে 2। আমি কি বুঝতে পারছি আমার কথাটা এখন? ওকে, এই জন্য এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এই জন্য এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য 3 মিটার, আর এইটা হচ্ছে আমাদের প্রস্থ 2 মিটার। আর বলে দিয়েছে এই পিরামিডের উচ্চতা, পিরামিডের উচ্চতা বলে দিয়েছে আমার 3 মিটার। এটা হচ্ছে পিরামিডের উচ্চতা, মানে এই থেকে চালার শীর্ষ পর্যন্ত উচ্চতা বলতেছে 3 মিটার, কিন্তু তুমি এইচ ক্লিয়ার। এখন আমাকে প্রশ্নটা হয়ে গেল কি? বই না থাকলে যে ঝামেলা। এখন আমাকে প্রশ্নে বলে দিছে স্থাপনাটার সমগ্রতলের ক্ষেত্রফল, স্থাপনাটার সমগ্রতলের ক্ষেত্রফল, আর হচ্ছে স্থাপনাটার সমগ্রতলের ক্ষেত্রফল আর ভলিউমটা বের করতে হয়েছে। আচ্ছা, স্থাপনার আমি যদি সমগ্রতলের আমি যদি ক্ষেত্রফল বের করতে চাই, এই যে দেখো, এখন আমরা যদি একটু সেপারেশনে চলে যাই, এই যে সেপারেটেডটার মধ্যে যদি আমরা চলে যাই, সেপারেটেডটা এই দেখো, এটাকে আমি সেপারেট করে ফেলাইলাম। এখন সমগ্রতল বলতে আমরা কি বুঝি? পিরামিডের সমগ্রতল প্লাস ঘনবস্তুটার সমগ্রতল, এই তো পিরামিডের সমগ্রতল প্লাস ঘনবস্তুটার সমগ্রতল, এই দুইটা দিলেই তো পুরোটা সমগ্রতল পাওয়া যায়। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? তাহলে দেখো, আমি প্রথমে বের করবো ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল, এরপর বের করবো আমি পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলেই তোমার পুরোটার সমগ্রতলের ক্ষেত্রফলটা চলে আসে। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, গুড 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 গুড। হ্যাঁ, আমি বলতেছি ঘনবস্তুর উপরের তল আর পিরামিডের নিচের তল এটা তো একই তল। আর মূলত তো ওইটা কোনো তলই নেই, মূলত তো ওইখানে কোনো তলই নেই। তল আছে এই পেশ এই পেশ, এই পিরামিডের তল আছে 5টা। মানে পিরামিডের তল এখানে কি বলে ঘনবস্তুর তল আছে কিন্তু 5টা, কারণ এইখানে বলা হয়েছে একটা ঘর, এইখানে কিন্তু কোনো পার্টিশন নাই, এইখানে কিন্তু কোনো পার্টিশন নাই। ফলে এইটা কিন্তু কোনো তলই না, দুইটা এসে একসাথে হয়েছে। তাহলে দেখো, তাহলে দেখো, আমি যখন পিরামিডের যখন আমি সমগ্রতল বের করছি তখনও কিন্তু আমি নিচের তলটা ধরছিলাম, আর এই ঘনবস্তু যখন আমি সমগ্রতল বের করছিলাম তখনও কিন্তু আমি উপরের তলটা ধরছিলাম। মূলত কি ওই তল তো কোনো তলই না, এটা তো কোনো তলই ছিল না, এটা ছিল দুইটার সংযোগস্থল, শুধুমাত্র কোনো তল ছিল না। আমরা চিত্রের সুবিধার্থে এটার তল একটা বানাইছি, মূলত কিছু তল না। ক্লিয়ার? ফলে বলো, ওটা হচ্ছে ফাঁকা, পুরোটা ফাঁকা, বুঝছি, এখান থেকে ফাঁকা পুরোটা। ফলে এটা যখন তলই না, কিন্তু তলটাকে তোমরা 2 বার ধরছি, এর সমগ্রতল বের করার সময় আমি এই তলটাকে ধরছি, এর সমগ্রতল বের করার সময় আমি এই তলটাকে ধরছি। ফলে এই দুইটার সমগ্রতল বের করে ওখান থেকে 2 বার এই ক্ষেত্রফলটাকে বিভক্ত নিতে হয়, তো আমি 2 বার ওটাকে ফাও ধরছি। বুঝছো? হ্যাঁ হ্যাঁ। এখন দেখো, আমি তাহলে এম যখন আমি সমগ্রতলের ক্ষেত্রফল বের করবো তখন আমি হচ্ছে কি ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল বের করবো, আবার হচ্ছে আমি ওইটি হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল বের করবো। তাহলে তুমি প্রথমে হচ্ছে এই চিত্রটা অঙ্কন করবা, খেয়াল করো, প্রথমে হচ্ছে তুমি এই চিত্রটা অঙ্কন করবা, তারপরে এই চিত্রটার পরে তুমি এর ডান পাশে, এর ডান পাশে যদি আমি চিত্র অলরেডি এঁকে ফেলাইছি, এর ডান পাশে আবার এই ঘনবস্তুটা অঙ্কন করবা।
ডান পাশে আবার সেই ঘনবস্তুটি অঙ্কন করবা, খেয়াল করে দেখো। আর তার উপরে ওই পিরামিডটাকে অঙ্কন করবা তুমি। পিরামিড যেন কেমন অঙ্কন করে, যে এই জন্য পিরামিডটাকে অঙ্কন করে দেবা। মানে ঠিক আমি চিত্র যেরকম দেখাইছি ওই 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 রকমের। তাইলে তুমি প্রথম হচ্ছে এই ঘনবস্তুর ক্ষেত্রফল বের করবা। তাহলে তুমি লিখবা তিনটে চিত্র এখানে তুমি দেখাবা, এই দেখাবে একটা ফুল চিত্র, এরপর দেখাবো ভাঙা গিয়ে সেপারেটেড করে আবার দেখাবা তুমি দুই দুইটা চিত্র। যেরকমটা আমি তোমাদের হচ্ছে চিত্র আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা ডাউনলোড করে নিচ্ছ, ওই রকম করে হচ্ছে তিনটে চিত্র তুমি দেখাবা। তাহলে এখানে এখানে তুমি যখন সমাধানে যাবা, সমাধানে গিয়ে তুমি এই তিনটে চিত্র দেখাইবে। এই চিত্রগুলো তো দেখাবো না, এই চিত্রগুলো তুমি লিখে রাখবে। এখানে নিচের ঘনবস্তুর ক্ষেত্রে, নিচের ঘনবস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য a ইকুয়ালস টু 3 মিটার, প্রস্থ b ইকুয়ালস টু, দেখো যেহেতু এটা একটা সুষম পিরামিড, সেহেতু এর ভূমি থাকবে সব সমান, 2 2 2 2। এ যদি 2 হয়, এও 2, তাহলে এই 2 হলে কি এও 2, বুঝছি? তাহলে সুষম ঘনবস্তুর প্রস্থ হবে 2 মিটার, মিটার না সেন্টিমিটার বলছে, যাই বলে থাকুক না কেন, মিটার বলছে। আর উচ্চতাও হবে 2 মিটার। খেয়াল করে দেখো, বলো। প্রথমে একবা একসাথে, মানে আমি তোমাদেরকে যে সূত্র দিছিলাম, মানে তার চিত্রগুলো, ওইটা কি তুমি দেখছো? হ্যাঁ, তাহলে হচ্ছে ওই চিত্রটার মতো করে প্রথমে একবার এই, পরে আসবে এই, মানে প্রথমে একবার একসাথে, তারপর একবার সেপারেটেড ভাবে। তাহলে হচ্ছে তোমার বুঝতে বা বুঝাইতে মানে সুবিধা হবে। উচ্চতা সি ইকুয়ালস টু কত, 2 মিটার। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল তুমি কি, 2 × AB + BC + CA। কারণ রেক্টাঙ্গুলার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি এটা, তাহলে 2 × AB মানে কত, এবি মানে হইছে 2 × 3, বিসি মানে কত, 2 × 2, সি মানে হচ্ছে 2 × 3। এটা তুমি যদি যোগ দাও তাহলে কত চলে আসে, 6 6 12 আর 32 আসে। তাহলে এখানে চলে আসে তোমার 32 ঘনমিটার। কিন্তু ভলিউম, এটা কি বের করতেছে, ক্ষেত্রফল বের করতেছে, তাহলে হচ্ছে বর্গমিটার। না, তাইলে আর বিয়োগ দেওয়া লাগতো না, তাইলে আর বিয়োগ দেওয়া লাগতো না, তাহলে তুমি ওরকম করে করতে পারো। আচ্ছা দেখো, এটা গেল তোমার একটা। আবার উপরের পিরামিডের জন্য, উপরের পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, উপরের পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র কি? আচ্ছা, তাহলে আমি, তার মানে আমার হেলানো উচ্চতা এল আমার লাগতেছে, তাহলে প্রথমেই আমি পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারি না, আমার লাগে কি লাগে, এল লাগে। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখি, তাহলে এটা আমি প্রথমেই বের করতে পারি না, কারণ এটা বের করতে গিয়ে আমি দেখছি এল দরকার হয়। এখন এল আমরা কেমনে বের করবো? এখন দেখো, আমরা এল এর সূত্র জানি কি, এল ইকুয়ালস √h² + r²। এখন এইচ এর মান তো আমার দেওয়া আছে, পিরিয়ডিকের এইচ কিন্তু আমার দেওয়া 3 মিটার, আমার এখন দরকার শুধুমাত্র আর। এখন পিরিয়ডিকের, হ্যাঁ, তোলা হয়েছে। একটা কর্ণ হয়েছে √2 এ, তার মানে √2 × 2, তাহলে এর টুক হবে কত, পুরোটা হয়েছে √2 × 2।
আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ পরস্পরকে সমান দুইটা ভাগে ভাগ করে, তাহলে √2। আচ্ছা, এখন দেখো পিরামিডের পাশে দিয়েছে আমার জিডি, জিই, কারণটা হচ্ছে এ বি সি ডি, সাপোজ। এখন কি হচ্ছে কি জি, এখন দেখো এই জিই এর মান যদি আমি বের করতে চাই, আর এর টুক কি, এক এক, কারণটা কি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, √2 একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজ থেকে যদি লম্বটা হয় সেটাকে সমান দুটি ভাগে ভাগ করে, তাহলে এটি হচ্ছে 1, এটি হচ্ছে 1, বলো। কোনটার মান, এসি এর মান? হ্যাঁ, আমি তো তাই করবো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, আমি তো তাই করতেছি, আমি তাই করতেছি। তাহলে জি সমান √ওভার এ জি স্কোয়ার প্লাস এই মানে এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার। পিথাগোরাসের সূত্র দিয়ে আমি জি এর মান বের করে ফেলাবো, তাহলে জি এর মান বের হওয়া মানে কি ব্যাসার্ধটা বের হয়ে গেল। এই দেখো, তাহলে এখন এসে তুমি যখন করবা যে আবার পিরামিডের ক্ষেত্রে, আবার পিরামিডের ক্ষেত্রে পিরামিডের ক্ষেত্রে তো তুমি এই জায়গায় হচ্ছে একে দিবে একটা বর্গ, এ বি সি ডি, তারপরে এই হয়েছে এসি, এই হয়েছে বিডি, আর এটা ধরো জি, তাহলে জিই হচ্ছে ব্যাসার্ধ আর, এরকম করে এখানে একটু এঁকে দিবা। এখন তুমি লিখবা, না না না, একটা সুষম পিরামিড, সুষম পিরামিড মানে কি, ভূমি করবে সমান বাহু সম্পন্ন, আর বলে দিছে একটা বাহুর মান 2, তাহলে কি সবগুলো বাহু 2 2 2 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। এখন দেখো, অতএব অতএব এসি, এসি সমান হচ্ছে √2 ইন্টু বাহু ইকুয়ালস টু √2 ইন্টু 2। অতএব এজি সমান 2√2/2 ইকুয়ালস টু √2, তাহলে এজি সমান আমি পেলাম কি √2, আর তাহলে জিবি সমান আমি পাবো কি √2। অতএব ত্রিভুজ এজি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ হচ্ছে কি এজি, সমকোণী ত্রিভুজ হচ্ছে এজি স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস জি স্কোয়ার। এখান থেকে আমাদের বের করা লাগবে কি জি, তার মানে জি স্কোয়ার সমান কি এজি স্কোয়ার প্লাস মাইনাস এই স্কোয়ার, তাহলে জি সমান হচ্ছে তার রুট, এজি এর মান কত, √2 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 - 1 √1 ইকুয়ালস টু 1, 2 - 1 ইকুয়ালস টু 1। তাহলে আমরা জি এর মান পাইলাম কত, জি এর মান পাইলাম 1, জি এর আমরা মান পাইলাম 1, জি মানে কি ব্যাসার্ধ, তুমি শুধু ব্যাসার্ধ পাইছো। অতএব পিরামিডের তুমি ব্যাসার্ধ পাইছো, অতএব পিরামিডের, বলো বলো বলো, সবারই আসে, কিছু করার নেই এটা। এই জন্য এই ম্যাথগুলো কোনো পরীক্ষা
দেয় না, ঝামেলা। এইচ এর মান আমার কত দেওয়া ছিল, 3 দেওয়া ছিল, আর আর এর মান পেয়েছি কত আমরা 1, তাহলে এল এর মান পেয়েছি 2। অতএব পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল, পিরামিডের, এখন তুমি যদি সমগ্রতলের যদি ক্ষেত্রফল বের করো, তাহলে দেখো ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কি, ভূমি ছিল কি, পিরামিডের ভূমিটা ছিল একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর মান ছিল কত, 2। তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে 2 স্কয়ার, মানে বাহু স্কয়ার। 2 ইন্টু ভূমির পরিসীমা হবে কত, 2 2 2 2, 4 দুগুণে 8, আর হেলানো উচ্চতা আমরা কত পেয়েছি, 2। তাহলে এখানে চলে আসে 4, বা একটু করে দেখো না, এইচ এর মান ছিল 3, আর আর এর মান পেয়েছি 1, তাহলে ও 9, সরি সরি, কি 2 হয়, 9 আর 1 10, √10, সব তালগোল পাকাই যাচ্ছে, √10, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু হেলানো উচ্চতা 2 না, হেলানো উচ্চতা হচ্ছে √10। এটা একটু করে দেখো তো কত চলে আসে, তাহলে 4 ইন্টু √10 এবং 4 কত চলে আসে, 16.65, এত বর্গ মিটার, সব মিটারে দেওয়া আছে। এটা হচ্ছে কি তোমার পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল। এখন দেখো তোমার লাগবে কি, পুরো বস্তুটার সমগ্রতলের ক্ষেত্রফল। অতএব বস্তুটির বা ঘরটির, তুমি যাই বলো, বস্তুটির বা ঘরটির সমগ্রতলের ক্ষেত্রফল, বস্তুটির বা ঘরটার সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি, পিরামিডের ক্ষেত্রফল প্লাস, পিরামিডের ক্ষেত্রফল প্লাস হচ্ছে ঘনবস্তুর ক্ষেত্রফল, প্লাস হচ্ছে পিরামিডের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি, 16.65, আর ঘনবস্তুর আমরা ক্ষেত্রফলটা কত পাইছিলাম, ঘনবস্তুর ক্ষেত্রফল পেয়েছিলাম 32। তাহলে টোটাল হয়েছে কত, দিচ্ছি 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 দিচ্ছি, ঘনবস্তুর ক্ষেত্রফল, হ্যাঁ, এত বর্গ মিটার। কিন্তু পিরামিডের ভূমি ও ঘনবস্তুর উপরিতল, পিরামিডের ভূমি ও ঘনবস্তুর উপরিতল একই তল, যা প্রকৃতপক্ষে ঘরের কোনো তল নয়। অতএব ঘরটির সমগ্র তল সমান হচ্ছে 48.65 থেকে আমরা বিয়োগ দিয়ে দেবো 2 ইন্টু হচ্ছে ওই 2 ইন্টু বর্গতলের ক্ষেত্রফল কত ছিল, 2 ইন্টু 4 ছিল, তাহলে 2 ইন্টু 4, কত লেখা দরকার, 2 ইন্টু 4, তাহলে টোটাল হচ্ছে কত হয় এখন, 44.65, এত বর্গমিটার হয়েছে এর সমগ্রতলের ক্ষেত্রফল। একই তল, যা প্রকৃতপক্ষে ঘরের কোনো তল নয়। ওটা তো আসলে ঘরের কোনো তলই না, ওটা তো হচ্ছে খামুকেই মাঝখানে একটা তল। বুঝিনি বলো। আচ্ছা 40.65, আচ্ছা যাই হোক 40.65 ভাই। এরপর দেখো,
ব্রেক দিচ্ছি, এখনো দিচ্ছি ব্রেক। হ্যাঁ দেখাই দিচ্ছি স্যার। এই এই হচ্ছে লাস্টের পেজ, এখনই আমি ব্রেক দিব। আর আজকে জেনারেল ম্যাথ ক্লাস নেওয়া যাবে না, ওই আর একটা ম্যাথ আছে, ওই ম্যাথ থেকে করাইয়ে পুরো শেষ করে দিই। এই 13 অধ্যায় নিয়ে আর যাই মানে ভালো লাগে না, রাখিয়ে দিলি আবার ক্লাস 2 into 4। কারণ ওই যে একটা নিচের তলটা কি ছিল, 2 2 2 2 মানে 2 স্কয়ার 4। এইচডব্লিউ, এইচডব্লিউর জন্য আমাদের ভিন্ন গ্রুপ আছে না, গ্রুপে দিয়ে দেবা। কি নাম তোমার? হ্যাঁ ওই একটা গ্রুপ আছে, এই মেইলে যে কেউ একটু যোগ করে দিবা ওই গ্রুপে। কে যোগ করে দিবে যার পরিচিত, যে তোমার সাথে আছে ওরা বললি, অথবা তুমি নক দিও আমাকে, আমি তোমার জন্য অ্যাড করে দেবো, একজন অ্যাড করে দিবি। এখন আমাকে আবার বলছে কি, এইটার আবার সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলছে না ভলিউম বের করতে বলছে। তাহলে হচ্ছে পিরামিডের ভলিউম আর বের করতে হবে ঘনবস্তুর ভলিউম। এই দুইটা ভলিউম তুমি যদি যোগ দাও, পিরামিডের ভলিউম আর ঘনবস্তুর ভলিউম দুটো তুমি যোগ দাও, তাহলে পিরামিডের ভলিউম কি 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভাই এটা তোমরা করে নিও। ভূমির ক্ষেত্রফল আমরা কত পাইছি, পিরামিডের ভূমির ক্ষেত্রফল পাইছি 4, আর উচ্চতা দেওয়া আছে 3। আর ঘনবস্তুর ভলিউমটা আমরা কি জানি, ঘনবস্তুর ভলিউম জানি ABC, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য ছিল 3, প্রস্থ ছিল 2, উচ্চতা ছিল 2। এই দুইটাকে তুমি যদি যোগ দিয়ে দাও, এই দুইটাকে তুমি যদি যোগ দিয়ে দাও, তাহলে হচ্ছে তুমি পুরো বস্তুটার ভলিউমটাও তুমি পেয়ে গেলে। ওকে, দেখো বলা হয়েছে একটা দোতলা ঘনবস্তু, যার দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ হয়েছে 18, আর এর দেয়ালের উচ্চতা হচ্ছে 5। এখন বলা হয়েছে, আচ্ছা এর প্রত্যেকটা চালার প্রস্থ, এর প্রত্যেকটা চালার প্রস্থ বলছে 14। চালার প্রস্থ বলতে কোনটাকে বুঝাই দেখো। আহা, এই এদের এখনো ঢুকতেছে। চালার প্রস্থ বলতে কোনটাকে বোঝায় দেখো, এই হচ্ছে একটা চালা, এই পুরোটা হচ্ছে একটা চালা। এই চালা এত লেট যদি করে এক একজন ঢুকতে, তাতে ধরে রাখা অনেক কষ্ট। দেখো এর বলে দিছি চালার প্রস্থ, চালার প্রস্থ বলে দিছি। এখনো যদি ঢুকে, এটা তোমার ঢুকে দিচ্ছে না, রিমুভ করে দিতে ইচ্ছে করে। এই যে দেখো এবার এর চালার প্রস্থ, এর চালা কোনটা, এটা হচ্ছে একটা চালা, এটা হচ্ছে একটা চালা। ক্লিয়ার, একটু 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 একটু, এটা হচ্ছে একটা চালা। তো চালার দৈর্ঘ্য হচ্ছে কিন্তু এই 25, দেখো এই 25, ফলে উপরেরটাও তো 25, ফলে সালার দৈর্ঘ্য কিন্তু 25, আর সালার প্রস্থ হয়েছে 14। বলে দিচ্ছে প্রতিটি সালার প্রস্থ হয়েছে 14, তাহলে এই সালার প্রস্থ হয়েছে 14, আর এই প্রস্থ হয়েছে 14। ওই সাইডেরটা দুইটা সালার কিন্তু প্রস্থ হয়েছে 14 14 বলছে আমাকে, তাহলে এইটা হয়েছে 14, ওই ভেতরটা হয়েছে 14। আচ্ছা এখন বলে দিছে কি, গুদম ঘরটার ভলিউম বের করো। আচ্ছা গুদম ঘরের ভলিউম মানে কি, দেখো উপরেরটা কি একটা ত্রিভুজ আকৃতির প্রিজম, এই ঘরের নিচের অংশ একটা ঘনবস্তু, আর উপরের পার্টটা হচ্ছে একটা ত্রিভুজ আকৃতির প্রিজম। এই ত্রিভুজ আকৃতির প্রিজমের এই হচ্ছে ভূমি, আর এই হচ্ছে ভূমি। কারণ আমরা প্রিজমের ক্ষেত্রে কি জানি, প্রিজমের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যেই দুইটি তল সমান্তরাল এবং সর্বসম, ওই দুইটা তলের মধ্যবর্তী দূরত্ব কি বলা হয়, উচ্চতা, আর ওই দুইটা তলকে বলা হয় ভূমি। তাহলে এই হয়েছে একটা ভূমি, এই হয়েছে আর একটা ভূমি প্রিজমের। আর ভূমি দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, এই 25, এইটা হয়েছে এর উচ্চতা। তাহলে উপরের পার্টটা হয়েছে কি একটা প্রিজম বা ত্রিভুজাকার প্রিজম, আর নিচের পার্টটা হয়েছে একটা মানে
ঘনবস্তু, তাহলে প্রথমে আমরা কি করবো, ঘনবস্তুর ভলিউম বের করবো, তারপর আমরা প্রিজমের ভলিউমটা বের করবো, তারপর দুইটাকে যদি যোগ দিয়ে দেই তাহলেই হচ্ছে আমার ঝামেলা শেষ। তাহলে প্রথমে আমি করব কি, প্রথমে আমি হচ্ছে প্রিজমেরটা আমি প্রথমে যদি ঘনবস্তুটা বের করি, তাহলে ঘনবস্তুর দেখো ঘনবস্তুর দৈর্ঘ্য হয়েছে 25, প্রস্থ হয়েছে 18 আর উচ্চতা হয়েছে কত 5। তাহলে প্রথমে চিত্রটাকে তুমি এই জায়গায় দেবা উপরে, তারপর তুমি লেখা শুরু করবা যে ঘরটির, বলো, করে দাও কি সমস্যা, এ, এটা দাও বি, এটা দাও সি, হুম, করে দিলেও হয়, না করে দিলেও হয়, সমস্যা নেই। ঠিক আছে, তোমার হচ্ছে যেটা দরকার। হ্যাঁ তুমি নামকরণ করে দিলেও কোনো সমস্যা নেই, এ বি সি, এই ডি, এই ই, এই এফ, ক্লিয়ার, এই দাও জি, এইচ, আই, জে, কোনো সমস্যা নেই, ক্লিয়ার। তুমি নামকরণ ঠিক, হ্যাঁ নামকরণ না করেও করা যায়, কোনো সমস্যা নেই, দুইটার ক্ষেত্রেই সেম জিনিস, তুমি যেটা করতে পারো। দেখো ঘরটির নিচের অংশ একটি আয়তাকার ঘনবস্তু, নিচের অংশ একটি রেক্টাঙ্গুলার ঘনবস্তু এবং উপরের অংশ একটি ত্রিভুজাকার প্রিজম, ক্লিয়ার। অতএব নিচের ঘনবস্তুর ক্ষেত্রে, নিচের ঘনবস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য এ ইকুয়ালস টু হচ্ছে 25, দৈর্ঘ্য এ ইকুয়ালস টু হচ্ছে 25 মিটার, এই যে তোমার দৈর্ঘ্য দেওয়া ছিল 25, প্রস্থ বি ইকুয়ালস টু ছিল কত 18 মিটার, আর দেয়ালের উচ্চতা সি ইকুয়ালস টু ছিল কত 5 মিটার। অতএব ঘনবস্তুর ভলিউম, ঘনবস্তুর ভলিউম কি এ বি সি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে দাও 25 গুণন 18 গুণন 5 দিয়ে যত আসে তত। আবার আচ্ছা, পিরামিডের ভলিউম বের করার সূত্র কি, এটা তো পিরামিড, প্রিজম, সরি, প্রিজমের ভলিউম বের করার সূত্র কি, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে দেখো ভূমির ক্ষেত্রফল, এখন তুমি চিন্তা করে দেখো, আবার উপরের পিরামিড অংশে, উপরের পিরামিড অংশে ভূমি, ও প্রিজম, প্রিজম, যাই হোক, উপরের প্রিজম অংশে ভূমি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ভূমিটা হচ্ছে কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটু খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার ভূমি আর এইটা হচ্ছে আমার একটা ভূমি, দেখো এইটাও 14, এইটাও 14, আর নিচেরটা হচ্ছে 18, ক্লিয়ার। মানে এটা কি একটা সমদ্বিবাহু না 14 14, তাহলে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহু এ ইকুয়ালস টু 14 মিটার, অপর বাহু বি ইকুয়ালস টু 18 মিটার। তোমার লাগবে কি দেখো, তুমি এর কিন্তু ভলিউম বের করে ফেলছো, এখন তুমি প্রিজমের ভলিউম বের করো, প্রিজমের ভলিউমের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তো তুমি ভূমির ক্ষেত্রফলটা কি, ভূমি হচ্ছে কি একটা সুষম, মানে সমদ্বিবাহু ত্রিভুজ, যে সমদ্বিভুজের সমান বাহু হয়েছে 14 14, আর অসমান বাহু বা অপর বাহু হয়েছে 18। অতএব ভূমির ক্ষেত্রফল b/4, তুমি চিত্রটা থেকে যদি খেয়াল করো, সমান সমান বাহু কিন্তু 14 14, আর অপর বাহু বা 3 নম্বর বাহু যেটা হচ্ছে অসমান সেটা হচ্ছে কত 18,
ক্লিয়ার? এখন দেখো, অতএব ভূমির ক্ষেত্রফল, কি? ভূমি যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে ভূমির ক্ষেত্রফল কি? b/4 ইন্টু রুট ওভার 4a² - b²। কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? b/4 ইন্টু রুট ওভার 4a² - b²। তাহলে b এর মান কত? 18। 18/4 ইন্টু রুট ওভার 4 ইন্টু 14² মাইনাস 18²। তাহলে 18/4 এটাকে কাটলে হয় কত? 9/2। আর রুট ওভার 14 কত? 12 12 140, 196। তাহলে 4 গুণন 196, তাহলে হবে 4 দুগুণে 800, 800 থেকে বিয়োগ যাবে হচ্ছে 4 থেকে 16, তার মানে হচ্ছে 784 মাইনাস হচ্ছে 18² কত হয়? তাহলে দেখো তো, 9/2 হয় 4.5 ইন্টু রুট ওভার, এটা বিয়োগ দিলে কত হয়? 784 বিয়োগ হয়েছে 324, 460। 460 কি রুট করলে কত হয় দেখো তো, মানে টোটালটা কত আসে? 96.5 এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। অতএব প্রিজম এর ভলিউম ইকুয়ালস টু কি? ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এখন দেখো, আচ্ছা, উচ্চতাটা আমরা কি জানি? চিত্র তৈরি করবি। দেখো, ভূমি দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে উচ্চতা। উচ্চতা কত? 25। উচ্চতা কিন্তু 25। ভূমি দুইটার মধ্যবর্তী দূরত্ব কি হচ্ছে? উচ্চতা প্রিজমের ক্ষেত্রে। ফলে ভূমির ক্ষেত্রফল পাইলাম 96.51 আর উচ্চতা পাইলাম 25। এটা দিয়ে আমরা বের করলাম কি? প্রিজমের ভলিউম। আর সবার উদ্দেশ্যে একটু বলে নেই, সবাই হচ্ছে বিকাশ অ্যাপ ডাউনলোড করে সবাই নিজের একটা বিকাশ অ্যাকাউন্ট খুলে নাও। এই সময়ে সবারই বিকাশ অ্যাকাউন্ট দরকার। ওই বাহিরে বারবার বের হওয়া, বারবার দেয়া, এটা ঝামেলা। টাকা পয়সা তো সব স্যারদেরই এখন বিকাশ করা লাগে। অথবা নিজেও কি আহ, মানে টাকা পয়সা কি সবসময় নিয়ে নিয়ে মানি ব্যাগে ঘোরা যায়? ওটা তো হচ্ছে সবসময় এখন তো লিকুইড ক্যাশ নিয়ে ঘোরে না। তো একটা বিকাশ অ্যাপ ডাউনলোড করে নিজে নিজেই হচ্ছে ওটা করে ফেলা যায়। শুধুমাত্র কিছু ওই ছবি তুলে দেবা, শেষ। যাই হোক, কারণ হচ্ছে বাইরে থেকে পাঠাইতে গেলে লিমিট শেষ হয়ে যায়, আমি ঝামেলায় পড়ে গেছি। তোমাদের 9 10 মিলেই হচ্ছে 120 জন, আর ইন্টারমিডিয়েটের হচ্ছে 120 জন প্লাস আরো 20 জন, 140 জন। এই 260 জন স্টুডেন্ট সবাই বিকাশ করে টাকা পাঠায়। এখন সব ম্যাক্সিমাম বাইরে থেকে পাঠায়, ফলে হচ্ছে ওই লিমিট তো ক্যাশ ইনের লিমিট থাকে না, সেন্ট মানির লিমিট থাকে বেশি। যাই হোক, ফলে আমি 3টে সিমই বিকাশ করে দিছি 3 দলরে। 9 রে একটা, 10 রে একটা, আর ইন্টারমিডিয়েট রে একটা, তাও কুলায় না। দেখো, সবাই হচ্ছে একটু নিজে এক অ্যাকাউন্ট করে ফেলা, এগুলো দরকার, খুবই দরকার। এমনিতেও তো নিজের টাকা পয়সা রাখার জন্য। যাক, এটাকে তুমি যদি গুণ করো কত হয়? 12.75। হেমা, ওকে, এত ঘনমিটার। এটা পাইছো তুমি। আর আছে 2 3 মিনিট, 2 মিনিট সর্বোচ্চ। তাহলে দেখো, এইখানে তুমি প্রিজমের ভলিউম বের করে ফেলাইছো, আর এইখানে কিন্তু তুমি ঘনবস্তুর ভলিউমটা বের করে ফেলাইছো এই 3টেকে গুণ দিয়া। এখন অতএব গুদম ঘরটির ভলিউম, অতএব গুদম ঘরটার ভলিউম কি? ওই দুইটার যোগফল, এই প্রিজমের ভলিউম আর ওইটার ভলিউম, দুইটা ভলিউমকে যোগ করে দাও, তাহলে শেষ। বুঝতে পারছি?